SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকের ফর্ম অনলাইনে আপলোড হয়ে গেছে। কিছু কিছু বুথের এখনও আপলোড হয়নি, আপনারা একটু চেক করে দেখে নেবেন যে আপনাদের যে ফর্ম সেটা অনলাইনে সাবমিট হয়েছে কিনা। এবার চলে এসেছে আপনাদের খসড়া তালিকার ব্যাপার, অর্থাৎ 9 তারিখে যে খসড়া তালিকা দিবে সেখানে কাদের নাম তালিকা থেকে বাদ পড়বে, খসড়া তালিকায় কাদের নাম মানে উঠবে এবং শুনানিতে কারা ডাক পাবে, এই নিয়ে একটা ব্যানার রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এখানে কি কি কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এখন আপনাদের আর ফর্ম ফিল আপ নিয়ে কোনো ঝামেলা নেই, রিলেশনে কী দিতে হবে এই নিয়ে কোনো ঝামেলা নেই। এখন ঝামেলা হচ্ছে যে খসড়া তালিকা বা যে ড্রাফট লিস্ট দেওয়া হবে সেই ড্রাফট লিস্টে আপনাদের নাম উঠবে কিনা বা কাদের কাদের নাম উঠবে বা কাদের কাদের নাম বাদ যাবে বা এই যে শুনানিতে কাদের কাদের ডাকবে বা কী কী নিয়ে আপনাদের যেতে হবে। দেখুন এখানে একটা ব্যানারে পরিষ্কার করে বলা হয়েছে যে 9 তারিখ ভোটার খসড়া তালিকা প্রকাশ। অর্থাৎ আমরা জানি এই যে নভেম্বরের 4 তারিখ থেকে শুরু হয়েছে SIR অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশন, সেটা কিন্তু 4 তারিখের ডিসেম্বর তারিখে শেষ হচ্ছে, অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখে শেষ হচ্ছে। মানে গোটা এক মাস ধরে আপনারা কী করলেন, প্রথমত BL অফিসার আপনাদের ফর্ম দিল, আপনারা ফর্ম কালেক্ট করলেন, সেখানে ঠিকঠাকভাবে ফর্ম পূরণ করে আবার কিন্তু BL অফিসারকে জমা করে দিলেন এবং BL অফিসার আপনার হয়ে কাজটা করে দিল বা অনলাইনে আপনার যে ডেটা সেটা কিন্তু আপলোড করে দিল। এবার কিছু কিছু BLO রয়েছে যারা কিন্তু এখনও কাজটা সম্পূর্ণ করতে পারেনি, যার জন্য কিন্তু আপনারা যদি আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে অনলাইনে চেক করেন যে আপনার BLO অফিসার আপনাদের ভোটার কার্ড যে ভেরিফিকেশনের ফর্ম সেটা অনলাইনে সাবমিট দিল কিনা, অনেকের কিন্তু সেক্ষেত্রে এখনও দেখাচ্ছে না। তো 30 তারিখের মধ্যে আপনারা দেখবেন সকলেরই কিন্তু দেখাবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 9 তারিখ আমাদের যে ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা সেটা প্রকাশ হতে চলেছে। এবার বলছে খসড়া তালিকায় কাদের নাম থাকবে সেটা প্রথমত আমরা দেখে নিই, অর্থাৎ কাদের নাম কিন্তু ওই লিস্টে আসবে সেটা কিন্তু বলা হয়েছে। যারা যারা ইনোমিনেশন ফর্ম জমা দিচ্ছে সবার নাম খসড়া তালিকায় থাকবে, অর্থাৎ যেসব ব্যক্তিরা ইনোমিনেশন ফর্ম জমা দিয়েছে, ধরুন ইনোমিনেশন ফর্ম আপনার বুথে ধরে নিলাম 1000টা ভোট ছিল বা 1000টা ভোটার রয়েছে, তো সেক্ষেত্রে 1000টা ফর্ম বিলি হয়েছে। তো ওই যে 1000টা ফর্ম বিলি হয়েছে, এবার আপনার কি মনে হয় যে 1000টা ফর্মই কালেক্ট হওয়া উচিত? মানে যে ফর্মগুলো BLO অফিসার আপনাদের দিয়েছে 1000টা, সেই 1000টা ফর্মই তো আপনারা BLO অফিসারকে ব্যাক দিবেন, তাই না? এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মনে করুন অনেকেই এই যে খসড়া তালিকায় নাম ওঠার জন্য যে ডকুমেন্টটা সাবমিট করতে হবে, যে মানে ফর্মটা সাবমিট করতে হবে বা ডকুমেন্টটা জমা দিতে হবে বা অনলাইনে আপনার ডেটাটা তুলতে হবে, সেটা কিন্তু দেয়নি। মানে ধরুন BLO অফিসার থেকে এইটা নিয়েছে, ফর্মটা নিয়েছে কিন্তু দেয়নি, তো সেক্ষেত্রে তাদের কিন্তু উঠবে না। তো অবশ্যই আপনাকে কিন্তু এই সময়ের মধ্যে অর্থাৎ 4 তারিখের মধ্যে কিন্তু BLO অফিসারকে আপনার ফর্মটা দিতেই হবে, এবং বা যদি না দেন আপনি সেই ফর্মটা, তাহলে নিজেকেই আপনাকে অনলাইনে আপনার যে ডেটা সেটা কিন্তু এন্ট্রি করে দিতে হবে। তাহলে প্রথমত আমরা বুঝলাম যে খসড়া তালিকায় কাদের নাম থাকবে, যারা কিন্তু ইনোমিনেশন ফর্ম নিয়েছে এবং ইনোমিনেশন ফর্ম নেওয়ার পরে তারা কিন্তু জমাও করেছে, তাই না? তো সেক্ষেত্রে তাদের নাম কিন্তু সরাসরি এই ড্রাফট লিস্টে আসবে। এবার দ্বিতীয়ত বলেছে এখানে পরিষ্কার করে কি বলেছে যদি আমরা দেখি, আচ্ছা কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের কিন্তু 2 জায়গায় ভোট ছিল, মনে করুন যে এখানেও রয়েছে এক বুথে আবার আরও একটা বুথে রয়েছে, তো সেক্ষেত্রে তারাও ফর্মটা জমা করবে, তাহলে তাদের কি নামটা আসবে? না, তাদের নামটা এখানে আসবে না, বর্তমানে যেখানে অ্যাক্টিভ রয়েছে যেখানে তিনি ভোট দেন সেখানে কিন্তু আসবে। অনেকেই হয়তো এই বিষয়টা বোঝেন না বা 2 জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করে দেন, তো 2 জায়গায় করলে কিন্তু আপনাদের ফর্মটা বাতিল হয়ে যাবে। ধরুন আপনার এই বুথে নাম রয়েছে A নাম্বার বুথে, আপনি সেখানে আপনার যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন, আপনার আবার B নাম্বার বুথেও নাম রয়েছে, সেখানেও আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা কোনোটাই কিন্তু আসবে না, মানে না এখানে আসবে না ওখানে আসবে, কারণ দুটাতেই কিন্তু বাদ পড়বে, সেটা পরে আসছে। তারপরে কি বলছে সেটা দেখি। আচ্ছা খসড়া তালিকায় কাদের নাম বাদ যাবে, দেখুন খসড়া তালিকায় বা ড্রাফট লিস্টে কাদের নাম বাদ যাবে সেটা নিয়ে এখানে বলেছে যে মৃত ভোটার, কালকে যেটা আমি আপনাদের বলেছিলাম যে মৃত ভোটারদের নাম সরাসরি বাদ পড়ে যাবে। তারপর যাদের ঠিকানায় পাওয়া যায়নি, যেটা আমি আপনাদের বলেছিলাম যে ভুতুরে ভোটার, ধরুন আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে ভোটার কার্ডে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ফর্মটা যে জমা দেবো বা ফর্মটা যে দেবো হ্যান্ডওভার করবো সেই লোকটাই নেই বা ওই নামে ওই অ্যাড্রেসে কোনো ব্যক্তি নেই, তো সেক্ষেত্রে সেগুলোও কিন্তু বাদ যাবে, এটা কিন্তু বলেছে। তারপরে ডবল এন্ট্রি ভোটার, অর্থাৎ ডবল এন্ট্রি, একটু আগে আপনাদের বোঝালাম যে আপনার A নাম্বার বুথেও নাম রয়েছে আবার B নাম্বার বুথেও নাম রয়েছে, তো আপনি এখানেও মনে করুন ফর্মটা ফিল আপ করলেন, ওখানেও ফর্মটা ফিল আপ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা বাদ হয়ে যাবে বা ডবল এন্ট্রি ভোটার যারা রয়েছে তাদের কিন্তু নামটা আসবে না। হ্যাঁ, পরবর্তীতে গিয়ে আপনি ভেরিফাই করিয়ে আপনার ওখানে নামটা তুলে নিতে পারবেন, অবশ্যই তুলতে পারবেন, সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু 2 জায়গায় আপনারা ফিল আপটা করবেন না। জানি না আপনাদের BLO অফিসার যখন ফর্মটা দিচ্ছে তখন আপনাদের বলছে কিনা, কিন্তু আমি আপনাদের বলবো, ধরুন আপনার 2 বুথেই রয়েছে, তো যে বুথে
আপনি রাখতে চান সেখানেই শুধুমাত্র ফর্মটা জমা দেবেন, অন্য জায়গায় কিন্তু দেবেন না। অন্য জায়গায় আপনারা লিখে দেবেন শিফটেড। আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, দেখি আমার কাছে সেই আরও ফর্ম রয়েছে যেগুলো কিন্তু শিফটেড হয়ে গেছে। তো সেই রকম আপনারা লিখে সই করে শুধুমাত্র জমা করে দেবেন। অর্থাৎ আপনারা কি করবেন, আপনাদের যেগুলো মনে করুন যে শিফটেড হয়ে গেছে বা অন্য জায়গায় নিয়ে চলে গেছে, তো সেই ভোটারদের নামের মানে ছবিটা যে রয়েছে ছবিটার উপরে কিন্তু আপনারা শুধুমাত্র লিখে দেবেন যে শিফটেড, তারা কিন্তু শিফটেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে শিফটেড হয়ে গেলেই শুধু হবে না, আপনাদেরকে আবার সিগনেচার করে এটা জমাও দিতে হবে। দেখুন এই যে এরকম কিন্তু লিখে দিতে পারেন যে শিফটেড হয়ে গেছে ভোটার। তো শিফটেড লিখে দেওয়ার পরে বিএলও অফিসারের সিগনেচার করে আপনারা সিগনেচার করে এটা কিন্তু বিএলও অফিসারকে জমা দিতে হবে। সেক্ষেত্রে বিএলও অফিসার কিন্তু এটা আপডেট করে দেবে যে এই ভোটার আর এই বুথে নেই বা এখানে কিন্তু আর নেই। তো সে কিন্তু মানে শিফট করে নিয়ে যাবে বা তাদের যে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার যে এটা মানে ভোটার কার্ডটা যে ট্রান্সফার করে নিয়ে যাওয়া সেটা কিন্তু কমপ্লিট করেছে। তো সেক্ষেত্রে এখান থেকে নামটা এবার বাদ দিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ডবল এন্ট্রির ব্যাপারটাও হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখি শুনানিতে কাদের ডাক আসবে, মানে শুনানি মানে নোটিশ কাদের নামে জারি হবে, কাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। দেখুন প্রথমত এখানে বলেছে যে 2002-এ নিজের নাম না থাকলে, 2002-এ বাবা মা ঠাকুরদা নাম না থাকলে, অর্থাৎ প্রথমত বলছে 2002 সালে যদি নিজের আপনার ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে বা ঠাকুরমা বা বাবা মা বা ঠাকুরমা যদি ওদের নাম থাকে তাহলেও আপনাকে ডাকবে না। যদি এগুলো না থাকে, সরাসরি লিঙ্কেজ আপনাকে করা না যায়, তাহলে কিন্তু আপনাকে ডাকবে। কেননা আপনি ডকুমেন্ট দিয়ে তখন ভেরিফিকেশন করেন, অর্থাৎ সরাসরি আপনার নামটা মানে ড্রাফট লিস্টে আসলেও কিন্তু মনে করুন যে সেটা ফাইনাল যে ভোটার লিস্ট রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই আসবে না, কেননা আপনার যে সরাসরি লিঙ্কেজ সেটা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করে আপনার নামটা তুলতে পারবেন। আচ্ছা, তারপরে বলছে ফর্মের তথ্য ও কমিশনের তথ্য অমিল হলে, অর্থাৎ অনেকেই চালাকি কী করে আমি আপনাদের বলি। ধরুন এই যে নির্বাচন কমিশন রয়েছে তাদের তো ডেটাবেস রয়েছে, আমরা যে যখন ভোটার নাম তুলেছি তাদের তো একটা ডেটাবেসে আমাদের তথ্যগুলো রয়েছে, তাই না? ধরুন যারা 2010 সালে মাধ্যমিক দিয়েছে, 2012 সালে দিয়েছে, 2015 সালে দিয়েছে, প্রত্যেকটাই তো সে যে হায়ার এডুকেশন সিস্টেম রয়েছে তাদের ডেটাবেসে রয়েছে, তাই না? তো যারা যখন ভোটার লিস্টে নাম তুলেছে তো অবশ্যই ইসিআইয়ের কাছে সেই ডেটা রয়েছে। এবার অনেকে চালাকি করেছে কি, ধরুন আমার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আমার দাদু ঠাকুরদারও নেই। সেক্ষেত্রে অনেকেই কি করেছে, এবার আমি আপনাদের একটা শুধুমাত্র এক্সাম্পল দিই। ধরুন এরকম হতেই পারে, এরকম অনেকেই করে, ডুপ্লিকেসিটি করতে চায়, কিন্তু সেটা লাভ নেই, কোনো লাভ কিন্তু হবে না। কি ধরুন এই জায়গাটাতে মনে করুন যে কোনোভাবেই তথ্য পূরণ করতে পারছে না, যে না বাবার আছে না দাদুর আছে না কারোই আছে, কেউ নেই। তো সেক্ষেত্রে অনেকে করেছে কি, ধরুন আমার বাবার নাম রয়েছে, ধরুন যেই নামটা রয়েছে সেই নামে অন্য একটা ব্যক্তি সেখানেই রয়েছে, টাইটেল মানে সব মিলে যাচ্ছে, ধরুন একদম A to Z মিলে যাচ্ছে। তো ওই ব্যক্তিরা কি করছে যে হ্যাঁ ওই নামটা লিখে কিন্তু সাবমিট করার চেষ্টা করছে, অর্থাৎ বাবা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই লোকটাকে বানিয়ে দিয়েছে। ধরুন আমি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি। ধরুন কুরমান আলী নামে একজন রয়েছে, তার বাবার নাম রয়েছে ধরুন এমডি হালিম রয়েছে। সেক্ষেত্রে তারা কি করছে যে এই যে এমডি হালিম নাম, এটা আরও 2-1টা ব্যক্তির রয়েছে ওই জায়গাতেই। তো কুরমান আলীর বাবার নাম ওটা, কিন্তু কুরমান আলীর বাবার নাম অরিজিনাল 2002 সালে ভোটার লিস্টে নেই। তো সেক্ষেত্রে ওই যে এমডি হালিম সেই নামটা কিন্তু দিয়ে দিয়েছে, সেই ভোটার লিস্টের সাথে কিন্তু লিঙ্কেজ দেখিয়ে দিয়েছে। তো এবার বিএলও অফিসার তো জমা নিয়ে নেবে যে সত্যি এর তো 2002 সালের আছে। প্রবলেমটা কখন হবে, যখন অনলাইনে যখন সাবমিট করতে যাবে তখন তো আর মিলবে না। কেননা মিলবে না, আপনারা জানেন যে ডেটাবেসে সমস্ত তথ্য রয়েছে। এবার সেখানে যদি আপনার সাথে অন্য কোনো বাবার লিঙ্কেজ করাতে চায় সেক্ষেত্রে তো হবে না, বা যদিও এরকম মনে করুন যে তারা লিখে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে ফর্ম সেটা বাতিল হতে পারে। কেননা এখানে বলেছে কি, বলেছে যে ফর্মের তথ্য ও কমিশনের তথ্য অমিল হলে, অর্থাৎ ফর্মের মধ্যে আপনি যা দিয়েছেন এবং কমিশনের তথ্যের সাথে মিল হচ্ছে না বা লিঙ্কেজ করানো যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শুনানিতে ডাকবে, অর্থাৎ আপনার নামে নোটিশ জারি হবে যে কেন আপনার, যদি অনেকের এরকম হতেই পারে ধরুন অরিজিনালি আপনার বাবার নাম রয়েছে কিন্তু কোনো কারণবশত সেটা লিঙ্কেজ হচ্ছে না, সেক্ষেত্রেও আপনাকে শুনানিতে ডাকবে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি অরিজিনাল হয়ে থাকেন বা আপনার কাছে যদি কোনো ত্রুটির বা প্রবলেমের কারণে এরকম লিঙ্কেজ না হতে পারে তাহলে সেটা কিন্তু সলভ হয়ে যাবে, কোনো ভয় নেই। কিন্তু যাদের ওই যে মনে করুন ডুপ্লিসিটি করেছে, যে এক বাবার নাম দিয়ে দিয়েছে 10 জন, এরকম একটা ব্যাপার, তো সেক্ষেত্রে কিন্তু তাদের প্রবলেমটা হবে। আচ্ছা, তারপরে কি বলছে, কমিশনের
সন্দেহ হলে যে কেউ ডাক পেতে পারে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। কি ব্যাপার, যে কমিশনের সন্দেহ হলে যে কেউ ডাক পেতে পারে। এবার এই ব্যাপারটা আমি আজকে বলি, মানে আজকে আমি বিএলওর সাথে কথা বলেছি মোটামুটি সকালের দিকে। তো বলা হয়েছে, বিএলও নিজেও বলছে যে আমার যাকে যাকে সন্দেহ মনে হচ্ছে সেখানে আমরা একটা মার্ক করছি। তো সেক্ষেত্রে কমিশন বা তাদের যে উপরে রয়েছে ইআরওস যারা রয়েছে তাদেরকে কিন্তু জানাচ্ছে, যে কি জানাচ্ছে, যে এই লোকটাকে আমি চিনি না। ধরুন আমি আমার এক পাড়াতে, ধরুন আমি যে পাড়াতে আমি মাস্টার ধরুন চাকরি করছি, তো সেখানকার একটা মোটামুটি যে গ্রামের মানুষ রয়েছে মোটামুটি আমি চিনি। এবার কিছু কিছু ব্যক্তি রয়েছে নতুন যাদের আমি চিনি না, তাহলে সেক্ষেত্রে আমি তাদের যদি আননোন ফর্মের বা কোনো এক জায়গায় যদি আমি আননোন মার্ক করি, সেক্ষেত্রে ইসিআই বুঝবে যে এই যে বিএলও অফিসার তিনি কিন্তু এই পাড়ার এতগুলো মানুষকে চেনে না। ধরুন 5 জন হতে পারে, 2 জন হতে পারে, 10 জন হতে পারে, চেনে না। তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু স্পেশাল ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে। সেটাকেই বলছে যে কমিশনের সন্দেহ হলে যে কেউ ডাকতে পারে। এবার কমিশন তো দেখতে আসছে না যে আপনাকে সন্দেহ হচ্ছে, সন্দেহ কার হয়, বিএলও অফিসারের। এবার বিএলও অফিসারের যদি মনে হয় না এই লোক তো এখানে ছিল না, আমি এত বছর ধরে এখানে চাকরি করছি, বা ধরুন আমি আপনাকে চিনি না, বা এই পাড়ার এই লোকটাকে আমি চিনি না, এটা কোথা থেকে আসছে আমি জানি না, সেক্ষেত্রে তারা কিন্তু ইআরওসকে বলতে পারে, বা তার যে সিনিয়র রয়েছে তারা আবার তার সিনিয়রকে এইভাবে বলে স্পেশালভাবে তাদের কিন্তু ভেরিফিকেশন ডাকতে পারে। তাই কিন্তু লাস্ট পয়েন্টটা বলেছে যে কমিশনের সন্দেহ হলে যে কেউ কিন্তু ডাক পেতে পারে। অবশ্যই আপনারা বুঝে গেলেন। এইবার এই হচ্ছে টোটাল বিষয়, যে 9 তারিখে যে খসড়া তালিকা প্রকাশ হবে, ড্রাফট লিস্ট তৈরি হচ্ছে, সেই ড্রাফট লিস্টে কিন্তু কাদের নাম বাদ পড়বে, কাদের নাম আসবে, বা শুনানিতে কারা কারা ডাক পাবে। এবার আপনারা বলবেন দাদা আমরা তাহলে কি ইসে করব, এই শুনানিতে যখন ডাকবে তখন কি আমরা ডকুমেন্টগুলো নিয়ে যাব? অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম থাকার পরে, বা আপনাদের বাবা মা বা আপনাদের ঠাকুরদার নাম থাকার পরেও যদি ডাক চলে আসে, তাহলে কোনো ভুলের কারণে আপনার কাছে আসছে, সেক্ষেত্রে আপনি ভয় পাবেন না, আপনার তথ্য নিয়ে গেলেই আপনারটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক মানুষ এমন রয়েছে, বা বহু মানুষ এমন রয়েছে যাদের কিন্তু ডকুমেন্টের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে ড্রাফট লিস্টে কিন্তু নাম উঠবে। এবার অনেকেই রয়েছে ভয়ে যাবে না, ভয়ে না গেলে কিন্তু আপনাদের নামটা ড্রাফট লিস্ট থেকে বাদ হয়ে যাবে, আপনি কিন্তু আর ভোট দিতে পারবেন না, আপনি কিন্তু ভোট অধিকার হারিয়ে ফেলবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল টোটাল বিষয়। আগামী 9ই ডিসেম্বর আমরা খসড়া তালিকা পেতে চলেছি। অবশ্যই খসড়া তালিকা ডাউনলোড করে আপনাদের নাম কিন্তু খুঁজে দেখে নেবেন, যদি না থাকে তাহলে অপেক্ষা করবেন, আপনাদের নামে নোটিশ জারি হবে। সেই নোটিশ জারি হলে আপনাকে শুনানিতে ডাকবে, বা আপনাকে হিয়ারিংয়ে ডাকবে। সেই হিয়ারিংয়ে গিয়ে, শুনানিতে গিয়ে আপনার যে ডকুমেন্ট সেটা ভেরিফিকেশন করাবেন। ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনারা যদি ভেরিফিকেশন করাতে পারেন, তাহলে আপনার কিন্তু নতুন করে ড্রাফট লিস্টের নাম চলে আসবে। এবং পরবর্তীতে আমরা জানি 7ই ফেব্রুয়ারি 2026 সালে আমরা কিন্তু আপডেটেড ভোটার লিস্ট পাবো, এবং সেই ভোটার লিস্ট কিন্তু মানে যখন আপনারা ডাউনলোড করে দেখবেন আপনার নাম কিন্তু সেখানে থাকবে। তাই এই যে আগামী 9ই ডিসেম্বর থেকে যে খসড়া তালিকা প্রকাশের পর যে সময়টা, এটা কিন্তু অনেকটাই ভাইটাল। যাদের নাম বাদ পড়ে গেছে তারাও কিন্তু এই যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু তুলতে পারবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তাই আমি আপনাদের অবশ্যই বলবো 2002 সাল ছাড়াও, বা 2002 সালে যাদের নাম নেই, বাবা মা কাকা জেঠু কাদের নেই, মানে দাদু দিদা যাদের নেই, তারাও কিন্তু নিজেদের ডকুমেন্ট দেখিয়ে কিন্তু ভেরিফিকেশনটা করাতে পারবেন। তাই কিন্তু আপনারা দেরি না করে যখনই আপনাদের হিয়ারিং হবে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু আপনাদের ভেরিফিকেশন করিয়ে নেবেন, তাহলে ড্রাফট লিস্টের নাম চলে আসবে এবং ফাইনাল লিস্টে আপনাদের নাম আসবেই আসবে। তো এই ছিল আজকের টোটাল ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।